বাট হোয়াট অ্যাবাউট আর্জেন্টিনা? আলভারেজ এবং লটারো মার্টিনেজের রোলটা কি? তাদের রোল কি হওয়া উচিত? তাদের রোল হওয়া উচিত ডেফিনেটলি তারা স্কোর করবে এবং ওই পজিশনটাই তারা খেলছে, যে ডিফেন্ডার সে ডিফেন্স করবে, মিডফিল্ড প্লে মেক করবে, স্ট্রাইকিং জায়গাটায় যে থাকবে সে গোল করবে। লাস্ট ম্যাচে 3টা গোল হয়েছে, খেয়াল করে দেখবেন, এবং সেই 3 গোলের প্রথমটা লিওনেল মেসি করেছেন। লিসান্ড্রো মার্টিনেজ দারুণ একটা পাস করেছিলেন, শেষ পর্যন্ত সেটাকে প্রপারলি এক্সিকিউট করেছিলেন লিওনেল মেসি। লিসান্ড্রো সেকেন্ড গোলটা করেছিলেন, থার্ড গোল রোমেরো করেছিলেন, বাট বলা হচ্ছে ওন গোল। সো এই যে 3টা গোল হলো, 3 গোলের কোথাও কিন্তু আমরা দেখছি না যে ওই স্কোরিং এর ক্ষেত্রে জুলিয়ান আলভারেজ অথবা লটারো মার্টিনেজের কোনো রোল রয়েছে, বরং এই দলের এই দুজনকে সামটাইমস মনে করা হচ্ছে তারা বোঝা। সো এই আর্জেন্টিনা আসলে কত দূর যাবে? এই আর্জেন্টিনাকে এরকম একটা সিচুয়েশন থেকে কতবার আসলে লিসান্ড্রো মার্টিনেজরা রক্ষা করবে, কিংবা রোমেরোরা এসে গোল করে দেবে? লিওনেল মেসি সবসময় একলা গোল করবে, প্রত্যেক ম্যাচে গোল করবে। চ্যাম্পিয়ন হতে গেলে আরো 4টা ম্যাচে আর্জেন্টিনাকে জিততে হবে এবং পা হরকানোর কোনো সুযোগ নেই। কেপ ভার্দের বিপক্ষে যে পারফরমেন্স করেছিল সেরকম পারফরমেন্স করলে আসলে পরের রাউন্ড থেকেই মিশরের বিপক্ষে তারা বাদ পড়েও যেতে পারে, সেই সম্ভাবনা যথেষ্ট রয়েছে। সেই জায়গাটাই আসলে আমার কাছে মনে হয় স্কোরিং এর জায়গাটা একটা বিশাল গ্যাপ রয়েছে, এবং লাস্ট ম্যাচে সেটা প্রমাণিত হয়ে গেছে। পয়েন্ট নাম্বার 2, যে জায়গাটা আসলে আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা যথেষ্ট স্ট্রাগল করছে, খেয়াল করে দেখবেন যে ম্যাক অ্যালিস্টারের রোলটা কি আসলে, অথবা ম্যাক অ্যালিস্টারের যেই রোল বা তাকে যেই রোল দেওয়া হয়েছে তার জায়গায় লো সেলসো আসলে কি কারণে শুরুর একাদশ বা স্টার্টিং লাইন আপে বিবেচ্য না? এই প্রশ্নের উত্তর কিন্তু অনেকেই খোঁজার চেষ্টা করেছে। আমি যদি পোর্টালগুলোকে ফলো করার চেষ্টা করি, বিশ্লেষণগুলো ফলো করার চেষ্টা করি, যে লাস্ট ম্যাচে মানে এই ম্যাচের আগের ম্যাচে লো সেলসো যেভাবে স্টার্ট করেছিলেন উইদাউট লিওনেল মেসি এন্ড যেভাবে এক্সিকিউট করেছিলেন, তার স্টার্টিং লাইন আপে না থাকাটা একটা অবাক করা ব্যাপার। কোনো ক্রিয়েটিভিটি নেই, কোনো প্রপার আক্রমণ নেই, কোনো সোর্স ক্রিয়েশন নেই, বাট ম্যাক অ্যালিস্টারকে এগিয়ে রাখা হচ্ছে মোর দ্যান লো সেলসো। দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হোয়ার ইজ নিকো পাস? আপনি খেয়াল করে দেখেন ওই জায়গাটাতে একটা বড় গ্যাপ, এবং এখানটায় এনজো কি করে 120 মিনিটস পর্যন্ত এক্সিস্ট করলেন স্ক্যালোনির প্ল্যানে, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এনজো এবং ম্যাক অ্যালিস্টারকে কন্টিনিউ করা হচ্ছে উইদাউট হ্যাভিং দ্য প্রপার পারফরমেন্স অ্যাজ পার এক্সপেকটেশনস, বসিয়ে রাখা হচ্ছে আপনার নিকো পাস, এবং প্রমাণিত 18 ওয়ার্ল্ড কাপে ব্যাড লাক বসেছিলেন, 22 ওয়ার্ল্ড কাপে ইঞ্জুরি খেলতে পারেননি, 26 ওয়ার্ল্ড কাপে এসে গোল করেছেন লো সেলসো। সো এই যে একটা জায়গা, মানে আপনি স্ট্রাইকিং এর জায়গাটায় টোটালি লিওনেল মেসির উপর ডিপেন্ড করছেন। সামটাইমস আপনার সেন্টার ব্যাকরা সামনে এসে গোল করছে, আপনার যারা স্ট্রাইকার তারা গোল পাচ্ছে না, করতে পারছে না, ইভেন তাদের কোনো প্রপার প্রেসিং পর্যন্ত নেই। মিডফিল্ডে আপনি যাদের কাছ থেকে যেই ইফেক্টিভনেস এক্সপেক্ট করেন সেই রোলটাও তারা প্লে করতে পারছে না, এবং আপনার স্কোয়াডের মধ্যে ওই জায়গাটায় প্রমাণিত পারফর্মারদেরকে আপনি খেলাচ্ছেন না। সো এই ঘটনা যদি ঘটতে থাকে, এই ঘটনা যদি নেক্সট ম্যাচেও ঘটে, যে ঘটনাটা লাস্ট ম্যাচে ঘটেছে ইজিপ্টের বিপক্ষে, আর্জেন্টিনা কি সার্ভাইভ করতে পারবে? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এই প্রশ্নের উত্তরগুলো মেলা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা গতকালকে যখন এক্সট্রা টাইমে চলে গেল, লাস্ট 10 মিনিটসে দেখেছিলাম যে এমি মার্টিনেজ অসাধারণ কিছু সেভ করেছে। তার মধ্যে একটা ছিল হচ্ছে সিডনি লোপেজের সেই ফ্রি কিকটা স্লাইড করে দিয়ে হচ্ছে সেটাকে কর্নারে রূপান্তর করেন, এবং অলমোস্ট গোল হতেও হয় নাই লাস্ট মোমেন্টে। কিছুটা স্কিল কাজে লাগিয়েছেন মার্টিনেজ, এবং কিছুটা তার হাইটকে কাজে লাগিয়েছেন। ওকে, বাট প্রথম গোলটা যেভাবে আর্জেন্টিনা রিসিভ করলো, মানে যখন তারা ইকুয়ালাইজারটা করলো কেপ ভার্দে, ওই গোলের দিকে যদি আমরা খেয়াল করি, যে ডান প্রান্ত থেকে যখন একটা অপরচুনিটি ক্রিয়েট হলো কাউন্টার অ্যাটাকে কেপ ভার্দে, সামনে একজন ডিফেন্ডার তার পায়ের ফাঁক করে বল বিট করলো গোলকিপার এমি মার্টিনেজকে, এবং ইকুয়ালাইজার। এখন এই যে এক একে সমতায় ফিরলো, খেয়াল করে দেখবেন যে এমি মার্টিনেজ সিডনি লোপেজের যেই ফ্রি কিকটা ঠেকালেন, দূরপাল্লা শট ঠেকানোর ক্ষেত্রে তার রিফ্লেকশন, আর শর্টার ডিস্টেন্সে যখন কোনো একজন অ্যাটাকার তার সামনে পড়ছে সেখানটায় তার রিফ্লেকশন ইজ নট সেম হবে না, খুব স্বাভাবিক। কিন্তু রিফ্লেকশনটা
এমি মার্টিনেজের কাছ থেকে, তার মতো একজন কিপারের কাছ থেকে দ্য ওয়ে উই এক্সপেক্টেড সেটা তিনি দিতে ব্যর্থ হয়েছেন। আবার 2-2 যখন সমতা আসলো, লোপেজের ওই অবিস্মরণীয় গোল, এবারের বিশ্বকাপের সেরা গোল যেটাকে বলা হচ্ছে, সেই ডিসকাশনটাও যদি আমরা যাই, বা প্রান্তে তিনি টোটালি আনমার্ক, ফাঁকা, একদমই আনমার্ক, বল রিসিভ করেছেন, টাইম নিয়েছেন, হিট করেছেন, প্লেসমেন্ট করেছেন, গোল হয়েছে 2-2। বিশ্বকাপের ওয়ান অফ দ্য বেস্ট, এবারের বিশ্বকাপে ওয়ান অফ দ্য বেস্ট স্কোর ছিল সেই গোলটা। এবং ওই গোল করার ক্ষেত্রেও কিন্তু কিপারের পজিশন এবং একই সাথে ডিফেন্ডারদের পজিশন নিয়েও প্রশ্ন আছে। ডিফেন্ডাররা প্রথমত তাকে মার্ক করে নাই, আনমার্কড অবস্থায় একটা বিশাল গ্যাপের মধ্যে তিনি ছিলেন। আবার রোমেরোকে আসলে যারা ওই লাইন আপে, ডিফেন্সিভ লাইন আপে সহযোগিতা করবেন, অ্যাসিস্ট্যান্ট দিবেন, অক্সিলারি হিসেবে কাজ করবেন, রোমেরোর পজিশনটা যদি আপনি খেয়াল করেন, তার বাঁ দিক থেকে বলটা হচ্ছে গোল পোস্টের ভেতরে ঢুকেছে, তিনি শেষ পর্যন্ত নাগাল পান নাই, পুরো জায়গাটা ফাঁকা, নো ওয়ান দেয়ার। সিডনি লোপেজের পায়ে বল যাবার পরেও আর্জেন্টিনার কোনো ডিফেন্ডার রোমেরোকে কাভার করার জন্য ওই পজিশনে যেতে পারেন নাই, এবং রোমেরো শেষ পর্যন্ত বল পর্যন্ত যেতে পারেনি, বল গোল হয়ে গেছে। যখনই মিডফিল্ড উপরে ওঠে, সেটা নামতে যে সময়টা নিয়েছে, অ্যাটাকিং এর সময় ডেফিনেটলি শুধু মেসি তো একা অ্যাটাক করেন না, রাইট? যখনই আর্জেন্টিনা মিডফিল্ড উপরে উঠছে, কাউন্টার অ্যাটাকের সময় নিচে নামার যেই টাইম ডিউরেশন আমার কাছে মনে হচ্ছে তুলনামূলকভাবে অনেক হাই। আবার একই সাথে আলভারেজ কিংবা মার্টিনেজের, স্ট্রাইকার দুজনের যে ধরনের পজিশন সেন্স, অনেকগুলো বল বক্সের আগে পরে আমরা দেখেছিলাম যে মিস পাস হচ্ছে, ডানে বামে বাড়ানো হচ্ছে, ইদার ফুটবলার রিচ করতে পারছেন না, লটারো অথবা হচ্ছে আলভারেজ, অথবা আগে চলে যাচ্ছেন। এই যে মিসকিউ হচ্ছিল, সেটাও কিন্তু একটা বড় রিজন। অলওয়েজ ইউ হ্যাভ টু প্রোভাইড দ্য বল টু লিওনেল মেসি। এই যে প্রবণতা, আপনি বাম উইং প্রান্ত দিয়ে আসছেন, লেফট উইং দিয়ে আসছেন, অথবা রাইট উইং দিয়ে আসছেন, আপনি নিজে প্রেস করছেন না, আরেকজনকে দিচ্ছেন না, লিওনেল মেসি কখন ফ্রি হবেন তাকে ডেলিভার করবেন, তারপরে সেই বলটাকে তিনি গোলে জেনারেট করবে। এই প্রবণতা আমার কাছে মনে হয়েছে স্কালোনির এই আর্জেন্টিনাকে ডুবানোর জন্য যথেষ্ট। সো লং ডিসকাশন যদি শর্ট করা হয়, এখানটা কয়েকটা জায়গা খুবই স্পষ্ট। প্রথমত আর্জেন্টিনার ডিফেন্স নিয়ে প্রশ্ন রয়েছে, এমি মার্টিনেজের কিপিং নিয়ে, রিফ্লেকশন নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। প্রথম গোলটা যেহেতু রিসিভ করেছেন, যারা আলটিমেটলি গোল করবেন, আর্জেন্টিনা গতকালকেও 3 গোল দিয়েছে, তার আগে আমরা দেখেছি যে লিওনেল মেসির 6টা, আরো 2টা, 8টা, মানে টোটাল 4 ম্যাচে 11 গোল। যদি হিসাব করেন যে 11 গোল 4 ম্যাচে, প্রতি ম্যাচে অলমোস্ট 3 গোল করে দিয়েছে। এই 11 গোলের 7টা দিয়েছেন একজন, একটা ওন গোল, বাকি 3টা 3 জন। এবং এই বাকি 3টা গোলের মধ্যে লটারো মার্টিনেজের একটা পেনাল্টি গোল ছাড়া আলভারেজের কাছ থেকে আমরা কোনো গোল পাই নাই। সো আপনার টপে সমস্যা রয়েছে, মিডলের সমস্যা রয়েছে, লোসেলসোকে না খেলানোর কারণ নাই, তারপরেও তাকে খেলানো হচ্ছে না, ম্যাকেলিস্টারকে চালিয়ে নেওয়া হচ্ছে। এইভাবে আলটিমেটলি আর্জেন্টিনা কত দূর যেতে পারে সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। আমি জাস্ট একটা আশার কথা দিয়ে এই আলোচনাটা শেষ করব যে গতবারের বিশ্বকাপে আর্জেন্টিনা আরো এলোমেলো ছিল। প্রথম ম্যাচটাই তারা সৌদি আরবের বিপক্ষে হেরেছিল, প্রত্যেকটা ম্যাচ নকআউট ছিল, সেখান থেকে তারা কামব্যাক করেছে, ফ্রান্সকে হারিয়ে ফাইনালি তারা বিশ্বকাপের শিরোপা জিতেছে আফটার 36 ইয়ার্স। সো যে আর্জেন্টিনা লাস্ট ওয়ার্ল্ড কাপটা এত আগেও এতে শুরু করেছিল, সৌদি আরবের বিপক্ষে হেরে শুরু করেছিল, কেপ ভার্দের ম্যাচে যেভাবে তারা আগলি পারফরমেন্স করেছে সেখান থেকে শিক্ষা নিয়ে এই আর্জেন্টিনা আরো 4টা ম্যাচ জিততে পারে, চ্যাম্পিয়ন হতে পারে, আবারও সেই ট্রাস্ট আমি রাখতে চাই।